আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকলাইন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সেকেন্ড ভাস্কুলার সিরিজের যে সেকেন্ড লেকচারটি। আমি আসলে আপনারা অনেকেই হয়তো জানেন যে কোভিড-19 পজিটিভ ডিটেকশনের আজকে আমার 5th ডে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমাদের টিমের একজন কিছুক্ষণ আগে একটু সিরিয়াস হয়ে গেছিল। স্টিল শি ইজ অন অক্সিজেনেশন। আমি সবার সুস্থতা কামনা করছি এবং একই সঙ্গে আপনারা জানেন যে আজকে একজন নেফ্রোলজিস্ট মারা গেছেন এবং অনেক চিকিৎসক অসুস্থ হয়ে আছেন, অনেকে চলে গেছেন। আমাদের বেসরকারি যে সমস্ত সংগঠন আছে তাদের হিসাবে অলরেডি আমরা প্রায় 125 জনের মতো বিশেষজ্ঞ চিকিৎসককে হারিয়েছি। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জীবন আসলে চলবে। কোভিড-19 আক্রান্তকালীন সময়টাতে আমার কাছে মনে হয় যে সময়টাকে পার করে দেওয়াটাও এক ধরনের চ্যালেঞ্জ। যখন আইসোলেশনে থাকা হয় তখন প্রতিটা সময়ে প্রত্যেকটা পরিবর্তন এক ধরনের মনোজগতের উপরে প্রভাব ফেলে। আমার কাছে মনে হয় যে সেই প্রভাবটাকে ওভারকাম করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, ব্রেইনটাকে একটা কাজ দেয়া। তারই অংশ হিসাবে এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আমি এই ক্লাসটাতে আজকে আমার যে এক্সপেরিয়েন্স আছে আমি সেটা শেয়ার করতে আপনাদের সামনে এসেছি। যারা একটু ভেরিকোজ ভেইন নিয়ে একটু আগ্রহী, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যারা আছেন তাদের যেরকম প্রয়োজন, যারা এমআরসিএস করতে চান, দেশের বাইরে যারা যেতে চান উইদাউট হ্যাভিং সাম ফ্রেশ আইডিয়া about varicose vein or chronic venous insufficiency will not able to pass. So শুরুতে একটু লোভ দেখিয়ে নিলাম যে কাদের কাদের এটি প্রয়োজন, কাদের কাদের প্রয়োজন না। আমার মনে হয় যে আগামী 30টা মিনিট আমরা একটু মনোযোগ দিয়ে আমাদের এই লেকচারটিতে পার্টিসিপেট করব। যেহেতু ওয়ান ওয়ে ক্লাস, আমি কারো চেহারা দেখছি না, আমি কারো রিফ্লেকশনটা দেখতে পাচ্ছি। সো আর আপনি যেহেতু আপনার মূল্যবান সময়টা আমার দিকে নজর দিয়েছেন, সো চেষ্টা করবেন এই মূল্যবান সময়টা পাশে থাকার জন্য। সবার কাছে আমি আমার কমপ্লিট রিকভারির জন্য দোয়া আছে। মূল ক্লাসে চলে আসতে চাই। ফর্মালিটি একটা তো থাকেই। অনেকে জানেন আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ভাস্কুলার সার্জারিতে এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ ভাস্কুলার সার্জারি ইব্রাহিম কাদেক হসপিটালে কর্মরত আছি। সো ওয়েলকাম ইউ অল হিয়ার ডক্টর এসএমজি সাকলাইন রাসেল. Our today's topic is varicose vein. And you know, this is our place in Ibrahim Kadek Hospital and Research Institute, where I am working as a vascular surgeon. And this is our vascular complex. So, আমরা ভেরিকোজ ভেইন নিয়ে যেহেতু কথা বলতে চাই, আমরা একটু যদি অ্যানাটমির দিকে তাকিয়ে দেখি যে আমাদের পায়ের ভেইন গুলো কিভাবে আসলে সেখানে সেট করা আছে। আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, খুব ইজি। যেমন আপনার পায়ের মধ্যে ডিপ ভেইন থাকে, তাই না? যেমন ফেমোরাল ভেইন, টিবিয়াল ভেইন, আইলিয়াক ভেইন, দিস আর দ্য ডিপ ভেইন। সেকেন্ড হচ্ছে সুপারফিশিয়াল একটা ভেইন থাকে। অনেকগুলো সুপারফিশিয়াল ভেইন আছে। আমাদের অ্যাটেনশন হচ্ছে গেরসাপানাস ভেইন, শর্টসাপানাস ভেইন, এই দুটো ভেইনের প্রতি। সো সুপারফিশিয়াল সেটআপের মধ্যে অনেকগুলো ভেইন আছে। এর মধ্যে লার্জের যে ভেইন গুলা সেগুলো কি বলা হচ্ছে? গ্রেট সাপানাস ভেইন অর লং সাপানাস ভেইন, শর্ট সাপানাস ভেইন। এই হচ্ছে দুটো সেটআপ। ইন বিটুইন ডিপ ভেইন এবং সুপারফিশিয়াল ভেইন মাঝখানে একটা কমিউনিকেটিং ভেইন থাকে, এটাকে আমরা বলি পারফোরেটিং ভেইন। সো কারো যদি আমি একটা পা নিয়ে চিন্তা করি, যিনি একেবারে আমার মতো বুঝতে একটু যার সময় লাগে, আমি তার জন্য বলছি যে আমার পায়ের মধ্যে ডিপ ভেইন থাকে। এই ডিপ ভেইনের সাথে সুপারফিশিয়াল ভেইনের একটা কানেকশন থাকে। এই সুপারফিশিয়াল ভেইনের সাথে ডিপ ভেইনের যে কানেকশন থাকে এটাকে বলে কমিউনিকেটিং ভেইন আর পারফোরেটিং ভেইন। এখন নরমালি এটা কেন দরকার? এই জন্য দরকার যে কারো যদি ডিপ ভেইন বন্ধ হয়ে যায়, তার ব্লাড ফ্লো কিন্তু হবে সুপারফিশিয়াল ভেইন দিয়ে। যদি সুপারফিশিয়াল ভেইন বন্ধ হয়ে যায়, ব্লাড ফ্লো হবে ডিপ ভেইন দিয়ে। এই দুটোই বন্ধ হয়ে গেছে, পাটা কি নষ্ট হয়ে যাবে? না।
তার মাস্কুলার ভেইন এটা আপার হ্যান্ড নিবে। মাস্কুলার ভেইন দিয়েই তখন ভেনাস রিটার্ন সম্ভব। যদি পা কিছুটা কম্প্রোমাইজ থাকবে, পা সোলিং হবে, দ্যাটস ওয়াই এটি সম্ভব। আমরা অনেক সময় যারা বাইপাস করি হার্টের, এই গ্রেট স্যাফানাস ভেইনটাই আমরা হারভেস্ট করি। সো ওই হারভেস্ট করলে ওই ভেইনটা তো চলে গেল, তাতে কোনো প্রবলেম হয় না, কারণ আদার সুপারফিশিয়াল ভেইন ইনক্লুডিং শর্ট স্যাফানাস ভেইন আপার হ্যান্ড নিয়ে নেয়, ফলে পায়ের কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না। যারা আমাকে শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, আপনি একটু মূল্যবান আপনার মন্তব্য রাখবেন যদি আপনার সাউন্ডে কোনো প্রবলেম হয়। আমি সেই ক্ষেত্রে নিজেকে কারেকশন করে নেওয়ার চেষ্টা করব। সো এই জিনিসটা যদি আমরা দেখি যে সুপারফিশিয়াল ভেন, এই যে গ্রেট স্যাফানাস ভেন একদম ফুটে তৈরি হচ্ছে, পুরো লেগ ট্রেভার্স করে মিড থাই হয়ে একেবারে গিয়ে ডিপ ভেইন যেটা ইঙ্গুইনাল রিজিয়ন আছে সেখানে গিয়ে টার্মিনেট করছে। দ্যাট ইজ দ্য টার্মিনেশন অফ গ্রেট স্যাফানাস ভেন। সেটা কোথায়? ফিমরাল ভেইনে। আমরা সবাই সেটার অ্যানাটমি জানি। আবার যদি শর্ট স্যাফানাস ভেইন বলি, সেটা পপলিটাল ভেইনে এসে টার্মিনেট করছে এবং সেটা ভেরিয়েবল, কোনোটা উপরে কোনোটা নিচে। সো আমরা জানি যে দুটো লার্জ ভেইনের নাম শুনেছি, একটা গ্রেট স্যাফানাস, একটা শর্ট স্যাফানাস ভেইন। আর মনে হয় যে আজকের ক্লাসটা যারা উপস্থিত থাকবো আমরা শেষের দিকে আবার একটু সামারাইজ করে দিব। আমার মনে হয় যে আজকের বই আর খুলতে হবে না। গেটস অফ ভেরিকোজ ভেইন নিয়ে আমাদের যতটুকু ধারণা রাখা দরকার, আমার মনে হয় যে এখানে একটা আজকে ফেয়ার নলেজ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এখন যদি আমরা বলি যে এই যে ব্লাড ফ্লোটা হয়, ডিরেকশন অফ ব্লাড ফ্লোটা কি? ভেইন মানে তো ডিরেকশন অফ ব্লাড ফ্লো টুয়ার্ডস হার্ট, তাই না? এটা তো আমরা সবাই জানি। তারপরেও আরেকটা জিনিস অনেক সময় আমাদেরকে জানতে হয়, সেটি হলো যে পেরিফেরাল হার্ট, তাই না? আমাদেরকে যখন জিজ্ঞেস করা হয় হার্ট কয়টা, সাধারণ মানুষ তো বলে একটা, কিন্তু আমরা তো বলি যে দুটো। একটা কি? এই যে সোলিয়াস যে মাসেলটি আছে, কাফ মাসেল, তাই না? সেখানে সাইনোসয়েডস থাকে, সেখানে ব্লাড অনেক স্ট্যাসিস হয়ে থাকে। আমরা যখন হাঁটি আমাদের পাটাকে কন্ট্রাক্ট করি, তখন এই ব্লাডটা পাম্প আকারে, এখান থেকে এই মাসেলটা পাম্প আকারে ব্লাডটাকে স্কুইজ করে উপরের দিকে পাঠিয়ে দেয়। দ্যাটস ওয়াই পেরিফেরাল হার্ট বলা হয় সোলিয়াস মাসেলকে, এটা আমরা সবাই জানি। এবং এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে এই সোলিয়াস মাসেলটাও যদি কোনো কারণে পাম্প ফেলিওর হয়, মানে অ্যাকশন করছে না, তাহলে কি ভেনাস রিটার্নটা ঠিক মতো হবে? ভেনাস রিটার্ন যদি ঠিক মতো না হয়, ভেরিকোজ ভেইন কিন্তু তখন তৈরি হওয়ার একটা চান্স তৈরি হয়। সো এটা ইম্পর্টেন্ট একটা কজ ভেরিকোজ ভেইন সৃষ্টি করার ক্ষেত্রে। সো আমরা নর্মালি যেটা দেখি যে আমাদের ব্লাড ফ্লোটা হয় ওয়ান ওয়ে ফ্লো, অর্থাৎ ডিপ ভেইন বলো সুপারফিশিয়াল ভেইন বলেন, যখন সেটা ব্যাক করছে হার্টের দিকে, নর্মালি সেটা আর ব্যাক ফ্লো হয় না। কেন হয় না? ডিউ টু প্রেজেন্স অফ ভালভ উইদিন দ্য ভেইন। দিস ভালভ অ্যালাউজ ওয়ান ওয়ে ব্লাড ফ্লো। সো পা থেকে যে ব্লাডটা আমার হার্টের দিকে উপরের দিকে উঠছে, তার কিন্তু আর নিচের দিকে পড়ার কোনো সুযোগ নাই। গ্রাভিটির কারণে কিন্তু সে পড়তে চাইবে। ভেনাস রিটার্নটা হ্যাম্পার্ড করে কিন্তু গ্রাভিটি। এখন গ্রাভিটির টানে কিন্তু ব্লাডটা পুল হবে নিচের দিকে, কিন্তু একবার ব্লাডটা যখন আপওয়ার্ডস উঠে যাবে, ওইটাকে আর ব্যাকওয়ার্ডস পড়তে দিচ্ছে না, কিন্তু ডিউ টু প্রেজেন্স অফ ভালভ। সো এই ভালভটা ওয়ান ওয়ে ব্লাড ফ্লো ইনশিওর করে। এখন যদি এরকম হয় যে ভালভটাই নষ্ট হয়ে গেছে, তখন ব্লাড কিছু উপরে উঠতেছে, উপরে উঠছে, আবার কিছু ঠাস করে পড়ে যাচ্ছে। এটা আমরা পরে একটু পরে জানবো। এই যে আমরা যদি দেখি ওয়ান ওয়ে সার্কুলেশন, তার মানে কি? অ্যারো চিহ্নটা আপওয়ার্ডস, ব্লাডটা আমার অ্যাঙ্কেল থেকে, ফুট থেকে নি, থাই এবং আলটিমেটলি হার্টে চলে যাচ্ছে, অর্থাৎ ভেনাস রিটার্ন হচ্ছে। কিন্তু এই ব্লাডটা যখন ভালভটা একবার ক্রস করে, এই যে যদি নিচের দিকে আসতে চায়, তখন সেটা টার্বুলেন্ট হয়ে আবার উপরের দিকে ব্যাক করে। এটি ভালভ তাকে আর কোনোভাবেই নিচের দিকে আসতে দিবে না। দিস ইজ দ্য বেসিক প্যাথোলজি। এই জিনিসটা আমরা জানি। আরেকবার যদি আমরা মনের মধ্যে গেঁথে নিই এই মুহূর্তে, তাহলে কিন্তু ক্লিন কাট আমরা বুঝতে পারবো যে ভেরিকোজ ভেইনটা কিভাবে ফর্মেশন হচ্ছে। এই ভেরিকোজ ভেইনটা কি কিভাবে ফর্মেশন হচ্ছে, এটা কি আসলে জানা প্রয়োজন, কারণ এই প্যাথোফিজিওলজিটা না বুঝলে পুরো লেকচারটা অর্থহীন হয়ে যাবে। সো
দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে ব্লাড ফ্লোটা ওয়ান ওয়ে ফ্লো হচ্ছে, ভালভ সেখানে ব্যাক ফ্লোটা প্রিভেন্ট করছে। এই কথাটা মাথায় আমরা ঢুকিয়ে নিই, একটু পরে আমরা ডিটেইলসে যাব। এখন যদি এরকম হয় যে কোনো কারণে আমি যদি একটু দেখাই, এই যে ভালভটা এখানে আছে, এই ভালভটা ড্যামেজড হয়ে গেছে, তাহলে কি হবে? কিছু ব্লাড উপরের দিকে যাবে, কিছু ব্লাড নিচের দিকে পড়ে যাবে। ক্লিয়ার? আবার যদি এরকম হয় যে ভালভটা ঠিক আছে, ভেইনের ওয়ালটা অ্যাবনরমালি ডাইলেট হয়েছে কিংবা ভেইনের ওয়ালটা কোনো কারণে উইকেন্ড হয়ে গেছে, তখন তো ভালভের যে ফাংশন সেটা ইম্পেয়ার্ড হয়ে যাবে। দিস ইম্পেয়ার্ড ভালভুলার ফাংশন আলটিমেটলি কজেস ভেরিকোজ ভেন। সেই ভেরিকোজ ভেনটা কিভাবে ফর্মেশন হচ্ছে আমরা সেটা লেটার জেনে নেব। আমরা যদি এই ভেনটার দিকে তাকাই, তাকিয়ে আমরা যদি চিন্তা করি যে এই উপরের ছবিটা আবার নিচের ছবিটা যদি দেখি, এখানে আসলে কি হয়, আমি সেটাতে আবার নিয়ে যেতে চাই সবাইকে। যদি এই ছবিটার দিকে তাকাই, এই যে ছবিটা, এখানে আমি যদি চিন্তা করি যে আমার এই অংশটা হচ্ছে, আমি জানি না আর ওটা দেখা যাচ্ছে কিনা ফেসবুকে, আমি যদি বাম দিকের মোটা ভেনটা চিন্তা করি, মোটা ভেনটার সাথে ডান দিকে একটা চিকন ভেনের কানেকশন আছে, আরো চিহ্ন দিয়ে যে অংশটা দেখাচ্ছি সেটা কমিউনিকেটিং ভেন আর পারফোরেটিং ভেন। এখন কোনো কারণে যদি ডিপ ভেনের ভালভটা ইম্পেয়ার্ড হয়ে যায়, তখন কিন্তু ব্লাডটা ব্যাকফ্লো করবে। এই যে ব্লাডটা ব্যাকফ্লো করছে, এটা কি বলা হচ্ছে? রিফ্লাক্স। এখন রিফ্লাক্স হলে সেই ব্লাডটা যাবে কোথায়? সে তো অ্যাঙ্কেল, লেগ এই অংশে জমে যাবে। এই অংশে যখন জমে যাবে তখন সেটাকে বলা হয় ভেনাস হাইপারটেনশন, মানে ওই অংশে ডিপ ভেইনের ব্লাড প্রেসার বেড়ে গেছে। এখন যদি হাঁটুর নিচে ডিপ ভেইনের ব্লাড প্রেসারটা বেড়ে যায়, তখন এই ব্লাডটা এক্সট্রা প্রেসারটা কমিউনিকেটিং ভেইন দিয়ে চলে যাবে সুপারফিশিয়াল ভেইনে। সেটা কি গ্রেট স্যাপনাস ভেইন, শর্ট স্যাপনাস ভেইন বা যে কোনো ভেইন গুলোতেই এই প্রেসারটা ট্রান্সমিট হবে। তো এই সুপারফিশিয়াল ভেইন গুলো তো তাদের তো একটা নিজস্ব সহনীয় ক্ষমতা আছে, তারা খুব বেশি তো প্রেসার তারা নিতে পারবে না, কারণ তাদের ওয়াল ওই পরিমাণ প্রস্তুত না এক্সট্রা প্রেসার নেয়ার জন্য। তখন তারা রিয়াকশন করবে এই প্রেসারের এগেইনস্টে, যেটাকে বলা হচ্ছে টর্সুয়াস হয়ে যাবে, অর্থাৎ আঁকাবাঁকা হয়ে যাবে। সোজা হিসাবে ডিপ ভেইনে অনেক প্রেসার বেড়ে গেল, সেই প্রেসারটা কমিউনিকেটিং ভেইন দিয়ে সুপারফিশিয়াল ভেইনে গেল, সুপারফিশিয়াল ভেইন সেটা টলারেট করতে পারলো না, ফুলে মোটা হয়ে আঁকাবাঁকা হয়ে গেল। দিস ইজ কল্ড ভেরিকোজ ভেইন। সিম্পলি দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি অফ ফর্মেশন অফ ভেরিকোজ ভেইন। সো আমরা যদি আবার ব্যাকে চলে আসি, তাহলে ভেরিকোজ ভেইন যদি বলি কাকে বোঝাবে? তিনটা শর্ত লাগবে। একটা হচ্ছে যে ভেইনটাকে ডাইলেটেড এবং টর্সুয়াস হতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার ক্রাইটেরিয়া। 2 নম্বর হচ্ছে যেটি যদি লিভারের গায়ে হয়, ইন্টেস্টাইনের গায়ে হয়, তাহলে হবে না। দিস শুড বি সাবকিউটেনিয়াস, অর্থাৎ সাবকিউটেনিয়াস হতে হবে, এবং এটি ডায়ামিটার মোর দ্যান 3 মিলিমিটার হতে হবে। যদি আমরা ডুপ্লেক্সের মাধ্যমে এটাকে মেপে দেখি যে ডায়ামিটারটা 3 মিলিমিটারের বেশি, দেন আমরা এই তিনটা শর্ত ফুলফিল করলে আমরা বলবো যে হ্যাঁ, আপনার এটাকে ভেরিকোজ ভেইন বলা যাবে। এখন একজনের গলার ভিতরে যে ইসোফেজিয়াল ভেইন আছে সেটা ডাইলেটেড টর্সুয়াস হয়ে গেছে, ওকে, সেটা মোর দ্যান 3 মিলিমিটার, ওকে, বাট সেটা সাবকিউটেনিয়াস না, সো সেটাকে আমরা ভেরিকোজ ভেইন বলবো না। এটাই হচ্ছে আমাদের শর্ত তিনটা, যে একটা পেশেন্টের ভেইনকে ভেরিকোজ ভেইন ডিক্লেয়ার করতে হলে তিনটা শর্ত লাগবে: dilated and tortuous, number 1. Number 2, this should be subcutaneous, and obviously the size or internal diameter should be more than 3 millimeter. ওই যে বলেছি একটু আগে, সো যখন একই রকম ডাইলেটেশন এন্ড টর্সুয়াসিটি হচ্ছে গলার ভিতরে, সেটাকে কিন্তু আমরা বলছি ইসোফেজিয়াল ভেরিসেস। একই ঘটনা যখন আমার রেকটাল ভেইনে হচ্ছে, তখন সেটাকে আমরা বলে দিচ্ছি হিমোরয়েডস অর পাইলস। একই ঘটনা যখন আমার স্পারমাটিক কর্ডের যে ভেইন গুলো আছে সেখানে হচ্ছে, সেটাকে আমরা বলছি ভেরিকোসিলি। প্যাথোফিজিওলজি সেম, ডাইলেটেশন, টর্সুয়াসিটি দুটোই সেখানে ঘটে থাকে, বাট এই তিনটা মানে জিনিসটা আসলে একই। কখনো চুল, কখনো ভ্রু, কখনো গোঁফ, কখনো দাড়ি, সেম। ইসোফেজিয়াল ভেরিসেস, হেমোরয়েডস, পাইলস, ভেরিকোসিলি,
ভেরিকোজ ভেন। দ্যাটস ওয়াই যে পেশেন্টের এই হেমোরয়েডস থাকে তার কিন্তু কনকমিটেন্ট ভেরিকোজ ভেন থাকার একটা চান্স থেকেই যায়। সো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে বেসিক প্যাথোলজি আর বেসিক কজটা কি এই ভেরিকোজ ভেনের ক্ষেত্রে, অ্যান্সার ইজ ফার্স্ট ইনকম্পিটেন্স অফ ভেনাস ভালভস। বললাম যেটা, যে ভালভটা কম্পিটেন্ট না, ও যে ব্লাড ফ্লোটাকে ধরে রাখবে সেটা সে পারছে না, ব্লাডটা তার ব্যাক করে পড়ে যাচ্ছে, এই ক্যাপাসিটি তার নাই, তার ভালভটা মুখোমুখি লাগে না, একটু আগে পিছিয়ে লাগছে, ইম্পেয়ার্ড ফাংশন অফ ভালভ, দ্যাট মিনস ইনকম্পিটেন্স অফ ভেনাস ভালভ। 2 নম্বর কি ইনকম্পিটেন্স হয়েছে এবং ব্লাডটা রিফ্লাক্স হয়ে নিচে পড়ে যাচ্ছে। এই দুটোই হচ্ছে বেসিক প্যাথোফিজিওলজি। এখন কোয়েশ্চেন আসে যে কয় ধরনের ভেরিকোজ ভেন হয়। একটা প্রাইমারি, নো স্পেসিফিক কজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে সবারই যেটা হয়, স্পেসিফিক কোনো সরি, আমার মানে উপসর্গের রেমনেন্ট হিসেবে এখনো ড্রাই কফ আছে, উইকনেস আর ড্রাই কফটা এখনো রয়ে গেছে। সো প্রাইমারিতে নো স্পেসিফিক কজ, আমরা জানি যে এটা আসলে যখন বলি কোনো কারণ নাই তখন আমরা বলি যেটা জেনেটিক্যালি প্রিডিসপোজ। হ্যাঁ, কিছু মানুষের জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকে যে তার ভালভগুলো উইক থাকবে, এই কারণে আমরা ভেরিকোজ ভেইনকে বলি এনভায়রনমেন্টাল ডিজিজ। এটাকে আবার সাহিত্যিকরা নাম দিয়েছে ট্রাফিক পুলিশ ডিজিজ, কারণ তিনি আবিষ্কার করেছেন, তিনি দেখেছেন যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে থাকে, এই দাঁড়িয়ে থাকার কারণে এটা বেশি হয়, সে কারণে এটার নাম তারা দিয়েছে ট্রাফিক পুলিশ ডিজিজ। কিন্তু আমরা বাস্তবে দেখেছি, আমরা ডাক্তার, সিস্টার, নার্স, এই যারা টিচার এবং পুলিশ, আর্মি, বিডিআর, সিকিউরিটি গার্ড, গার্মেন্টস ওয়ার্কার, প্রত্যেকেই, এমনকি মায়েরা যারা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন প্রত্যেকেই কিন্তু দাঁড়িয়ে থাকেন। সো তাদের একটা হওয়ার চান্স থাকে। এখন কোশ্চেন আসবে যে তা আমার তো দাঁড়িয়ে থাকার কোনো ইতিহাস নাই, আমার তো চাচা তো সারা জীবন দাঁড়িয়ে থাকেন, চাচার তো হয় নাই, আমার কেন হয়েছে? অ্যান্সার ইজ দিস ইজ এনভায়রনমেন্টাল ডিজিজ। অর্থাৎ আপনার যদি কনজেনিটালি এই ভালভগুলো উইক থাকে এবং আপনি যদি কিছু ফ্যাক্টরের সামনে আসেন, সেটা কি আপনার অনেক লম্বা, আপনি আপনি অনেক দাঁড়িয়ে কাজ করেন, অনেক ওজন বেড়ে গেছে আপনার, আপনি ওয়েট লিফট করেন, তখন আপনার এই ভেরিকোজ ভেইন হতে পারে। এখন আপনি দাঁড়িয়ে থাকেন, লম্বা, ওজন ওজন বেশি, সবকিছু আপনার আছে, কিন্তু জন্মগতভাবে কনজেনিটালি আপনার উইকনেস নাই, তখন এটা হবে না। সো অবভিয়াসলি এটা একটা জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকে, ফলোড বাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। সেকেন্ডারি কি, ওই অ্যাবডোমিনাল টিউমার, প্রেগনেন্সি মানেই তো ইটসেলফ ইজ এ টিউমার। সো ডিভিটি যদি হয়, ডিভিটির পরবর্তীতে এটা হতে পারে। এখন নর্মালি যেটা হয় কি, যে যে সমস্ত কারণে ভেন্ট্রিকুলার ফেলিওর হয়েছে, তার মানে কি, যে সমস্ত কারণে আপনার ব্লাডের যে ফ্লোটা সেটা যদি অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে ভেরিকোজ ভেইন তৈরি হওয়ার চান্স থাকে। প্রেগনেন্সিতে পেটটার মধ্যে বেবি থাকে, কম্প্রেস করে ভেইনকে, ব্যাকফ্লো হতে পারে না, ভেরিকোসিটি ডেভেলপ করে। অ্যাবডোমিনাল টিউমার একই কথা। ডিভিটি হয়ে গেলে কি হচ্ছে, ডিপ ভেইন থ্রম্বোসিস, মানে ডিপ ভেইন দিয়ে ব্লাড যেতেই পারছে না, তখন তো ব্লাড গুলো সব সুপারফিশিয়াল ভেইন দিয়ে যাচ্ছে, এই অতিরিক্ত লোড নিতে গিয়ে সে ডাইলেটেড টোস্টাস হয়ে যাচ্ছে, ভেরিকোজ ভেইন তৈরি হয়ে যাচ্ছে। সরি, আমার কাছে মনে হয় যে আপনার লেকচারটা অনেকের কাছে মনে হতে পারে যে টার্গেট কারা। আমার টার্গেট হচ্ছে যে এখনো এমবিবিএস পাস করেনি সে, এবং সে কারণে আমার কাছে মনে হয় যে একটা লেকচার যখন দেওয়া হয় তখন সবচেয়ে যে উইক পার্ট তাকে টার্গেট করে দিতে হয়। দ্যাটস ওয়াই আমি একটু থেমে থেমে এগিয়ে যাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। যারা অলরেডি এই বিষয়ে অনেক বেশি জানেন তারা নিশ্চয়ই আমাকে ইনফো থাকলে সাহায্য করবেন। স্টিল আমি বলছি না যে আমি লেকচার নিচ্ছি, আমি বলছি যে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। সো মেইনলি দ্য কজ ইজ প্রাইমারি, a little bit secondary cause is also there. সো সিআপ ক্লাসিফিকেশন, এটি নিয়ে আমাদের না জ্ঞান কম, কিন্তু সারা ওয়ার্ল্ডে উইদাউট নোয়িং দ্য সিআপ ক্লাসিফিকেশন নো ওয়ান উইল পাস ইভেন এমবিবিএস। বাট আমাদের দেশে এটি সম্পর্কে একেবারেই ধারণা নাই। আমি ইন ডিটেলস যাচ্ছি না সিআপ এর ভিতরে কি আছে, তবে জাস্ট 6টা স্টেজ আমরা মনে রাখবো। যে যখন আমরা ভেরিকোজ ভেইন বলছি, এটিকে আমরা ভাস্কুলার সার্জনরা বলি সিভিআই। আমরা যখন আন্ডার গ্রাজুয়েটে, আমরা যখন সাধারণ চিকিৎসক, আমরা তখন বলি ভেরিকোজ ভেইন। আমরা যখন ভাস্কুলার সার্জন, তখন আমরা এটাকে বলি ক্রনিক ভেইনাস ইনসাফিসিয়েন্সি। বাংলা করা কঠিন, সংক্ষিপ্ত নাম হচ্ছে সিভিআই। এই যে সিভিআই, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি, এর 6টা ধাপ আছে, 6টা। এই 6টা ধাপের
2 নম্বর যে ধাপ সেটা কি বলে ভেরিকোজ ভেইন। সো আমাদের কাছে মূল ডিজিজটা হচ্ছে ভেনাস ইনসাফিসিয়েন্সি। এই যে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বললাম, এর মধ্যেই কিন্তু এটার ম্যানেজমেন্ট জড়িয়ে আছে। কেন? নাম তো ক্রনিক। আমার ডায়াবেটিস ক্রনিক ডিজিজ, অ্যাজমা ক্রনিক ডিজিজ, হাইপারটেনশন ডিজিজ অফ লাইফ দ্যাট ইজ ক্রনিক ডিজিজ। সো এইটাও কিন্তু ভেরিকোজ ভেইন, দিস ইজ অলসো ডিজিজ অফ লাইফ, কারণ এটির আসল নাম ক্রনিক ভেইনাস ইনসাফিসিয়েন্সি। দ্যাটস ওয়াই এটা ট্রিটমেন্ট, এটার ম্যানেজমেন্ট একটু ভিন্ন। আমরা গতানুগতিকভাবে যেভাবে জানি, আজকে আমাদেরকে একটু আপডেটেড আকারে জানতে হবে, কারণ আমরাও ভাস্কুলার সার্জন, আমাদের কিছু দায়বদ্ধতা আছে এই সম্পর্কে একটু আপডেটেড নলেজটা আপনাদেরকে দেওয়ার জন্য। যদিও আন্ডার গ্রাজুয়েট লেভেলে ভাস্কুলার সার্জনদের পোস্টিং নাই, আমি যখন যোগাযোগ করি তখন আমাকে বলেছিল যে আপনারা বেশি পড়িয়ে ফেলবেন, সে কারণে আপনাদেরকে পোস্টিং দেওয়া হয় না। তবে in future definitely vascular surgery, mainly the part of general surgery, in future প্রত্যেকটা মেডিকেল কলেজে অবশ্যই ভাস্কুলার সার্জারির পোস্ট তৈরি হবে, এবং তখন আপনাদের হয়তোবা এই আপডেটেড জ্ঞানটুকু নিয়েই এমবিবিএসটা কমপ্লিট করতে পারবেন। আমি মনে করি এখন যে সমস্ত শিক্ষক আপনারা আপনাদেরকে পড়াচ্ছেন তারা একেবারেই পারফেক্ট, 100% পারফেক্টলি আপনাদেরকে পড়াচ্ছেন। যদি ভাস্কুলার সার্জন এই সুযোগটা পায় তখন হয়তো পারফেকশনটা আরেকটু আহ, কি বলবো যে ধারালো হবে। সো একজনের যদি আমরা দেখি যে C1 ক্লাসিফিকেশন, এখানে আসলে দেখা যাচ্ছে যে তার একটু স্পাইডার ভেইন বা ট্যালেনজ্যাকটিসিয়া বলে আর কি। এই স্পাইডার ভেইন বা ট্যালেনজ্যাকটিসিয়া এটির ডেফিনেশনটা যদি আপনাদেরকে বলি, একটু পরে আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট মাথায় ঢুকিয়ে নেন যে ভেরিগোজ ভেইনের যে আগের দশা সেটিকে বলা হয় স্পাইডার ভেইন বা ট্যালেনজ্যাকটিসিয়া। স্কিনের মধ্যে একদম নীল 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 হয়ে আছে। এটিকে দেখলে অনেকে মনে করে যে এটি এরকম দাগ হয়ে আছে কেন, ব্যথা বেদনা সব মনে হয় এখান থেকে উৎপত্তি হচ্ছে। আসলে ওটা হচ্ছে স্পাইডার ভেইন বা ট্যালেনজ্যাকটিসিয়া। এটাকে আমরা বলি যে ক্লাসিফিকেশনের মধ্যে C1 ক্লাসিফিকেশন। নেক্সট হচ্ছে যে আমার স্টেজ 2, এই যে ভেরিকোজ ভেইন একদম ক্লিন কাট, এটা আমরা সবাই জানি, সবাই আমরা এক্সপার্ট। এই এই চেহারাটা আমরা সবাই চিনি, এই যে পায়ের রগগুলো আঁকা বাঁকা দেখা যাচ্ছে, সো দিস ইজ ভেরিকোজ ভেইন। যখন এটি এডেমা তৈরি হয়ে যাবে তখন সেটি হয়ে যাবে স্টেজ 3, এবং যখন সেখানে স্কিন কালারে চেঞ্জ চলে আসবে, যেটাকে বলা হচ্ছে হাইপার পিগমেন্টেশন, যেটাকে আমরা বলি লাইপোডার্মাটোস্ক্লেরোসিস, তখন এটাকে বলা হয় স্টেজ 4। সো যখন আমি আবার যদি আসি একটু ট্যালেনজ্যাকটিসিয়া, দেখা যাচ্ছে C1, C2 হচ্ছে ভেরিকোজ ভেইন, আর C3 হচ্ছে ভেরিকোজ ভেইনের সাথে যদি এডেমা থাকে, C4 হচ্ছে স্কিন পিগমেন্টেশন বা যেটাকে আমরা বলি লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। আমরা 5 নম্বরটা মনে রাখবো না, 6 নম্বরটা কি? 6 নম্বরটা হচ্ছে যে সেখানে ঘা হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ আলসার আছে, এটাকে বলা হয় C6। এই ট্রিটমেন্ট দিলেন, এই আলসার ভালো হয়ে গেল, তখন হিলিং আলসার, তখন সেটা হয়ে যাবে স্টেজ 5। সো অ্যাগেইন রিকল করি, এটা ছাড়া আমাদের যেহেতু এমআরসিএস এ পার পাওয়া যাবে না, স্পাইডার ভেইন ট্যালেনজ্যাকটিসিয়া স্টেজ 1, stage 2 varicose vein, stage 3 varicose vein plus edema, stage 4 lipodermatosclerosis, stage 6 active ulcer, and stage 5 healed ulcer. So এই যে healed ulcer, এটা হচ্ছে স্টেজ 5। সো আমার মনে হয় যে সিএফ ক্লাসিফিকেশন আমরা সবাই জেনে গেছি। সো আমি একটু আগে বলে গেছি, আমার মনে হয় এখন আপনারা সবাই জেনে গেছেন, বুঝে গেছেন যে প্রোলং স্ট্যান্ডিং একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর, জেনেটিক্যালি উইক ভালভ আমি বলেছি, বডি ওয়েট বলেছি, হাইট বানানটা ভুল হয়েছে, এখানে এটা কারেকশন করে নেব আমি পরবর্তীতে। মাসেল স্টিফনেস আর ডিক্রিজ মাসেলটা যেটা আমি বলেছি যে পেরিফেরাল মাসেল যেটি আছে সেটি উইক হয়ে গেছে, আর ফিমেল মোর প্রিডিসপোজ টু ডেভেলপ ভেরিকোজ ভেইন। অনেকে যে ক্রস লেগ করে বসেন, টাইট প্যান্ট পরে, বিশেষ করে যে যারা টাইট গার্মেন্টস জিন্সের প্যান্ট পরে যারা ঘুরে বেড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যানাস রিটার্ন হ্যাম্পার হয়ে কিন্তু, সো স্কিন টাইট প্যান্ট কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, যার ভেরিকোজ ভেইন হওয়ার চান্স আছে। ক্রস লেগে অনেকে বসে থাকেন, দিজ আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টর। অ্যাক্সিস মেডিকেল স্কুল তো আপনাদেরকে ইউটিউবে
এই লেকচারটি অ্যাক্সেস দিবে। সো আমার মনে হয় যে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো সাইন সিম্পটমস গুলো আসলে কি হয়, বেশিরভাগ সময় মহিলারা আমাদের কাছে এসে বললেন যে এই রগের ভিতরে ভিতরে ব্যথা, ব্যথায় নড়তে পারি না, ছুটতে পারি না। আমরা 99% মহিলাদের ক্ষেত্রে যেটা দেখি যে ভেরিগোজ ভেনের জন্য তার তেমন কোনো উপসর্গ হয় না। মূলত তার অস্টিও আর্থ্রাইটিস থাকে, সে ওই ভেইন গুলোকে রগ বলে, রগের ফাঁকে ফাঁকে তার ব্যথা হচ্ছে বলে বেসিক্যালি তার আসলে ব্যথাটা হয় আর্থ্রাইটিসের কারণে। খুব রেয়ার কিছু উপসর্গ ভেরিগোজ ভেনের ক্ষেত্রে দেখা যায়। একটা তো যে তার দেখতে খারাপ লাগছে যে ভেইন গুলো আঁকা বাঁকা হয়ে আছে। তার অনেক সময় ঘা ঘা হতে পারে, স্কিন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন তারা স্কিনের ডাক্তারের কাছে যায়। স্কিন ডাক্তারটা ডায়াগনোসিস করেন স্ট্যাসিস ডার্মাটাইটিস। আমরা বলি যে, আপনারা বলেন স্ট্যাসিস ডার্মাটাইটিস, আমরা বলি যে লাইপোডার্মাটোস্ক্লেরোসিস। লাউ এন্ড কদু অলমোস্ট দুটো সেম। সো উপসর্গের মধ্যে একটা যেটা পাওয়া যায় খুব কমনলি ইনিশিয়াল স্টেজে, লেগ ক্র্যাম্প হয়, ঘুমের মধ্যে মাসেল হঠাৎ করে পুল হয়, লাফ দিয়ে উঠে বসে পড়ে, এটি তার প্রথম উপসর্গ হিসেবে আসে। মানুষ তখন বলে যে বেকায়দায় শুয়েছিস, পানি খাস নাই, ইলেকট্রোলাইট ইম্পেয়ার্ড হয়েছে। বেসিক্যালি আসলে দেখা যায় যে তার ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি আছে। এবং খোঁজ নিলে দেখবেন যে লম্বা সময় জার্নি করলে ওনার পা ফুলে যায়, স্যান্ডেল গুলো তখন পায়ে ঢোকে না। এটি ইনিশিয়াল স্টেজে সবাই বলে। সেকেন্ড স্টেজে তো আলটিমেটলি ভেন গুলো ফুলতে থাকে। একটা সময় পায়ের পানি চলে আসে, অল্পতেই দাঁড়ায় থাকলে পায়ে পানি আসে। সবচেয়ে যেটি কমন উপসর্গ পাই সেটি হলো যে দাঁড়ায় থাকলে মনে হয় কি যে সমস্ত ওজন আমার পা দিয়ে নেমে যাচ্ছে, পাটা তার ভারী ভারী লাগে, হাঁটতে গেলে মনে হয় পেছন থেকে কেউ তাকে টেনে ধরছে, এরকম একটা ফিলিংস তার মধ্যে হয়। লেগ হেভিনেস খুবই কমন একটা ফিচার। কারো কারো ক্ষেত্রে রেস্টলেস লেগ সিনড্রোম তৈরি হয়, সবার ক্ষেত্রে যে হয় তা এমন না। এটি কি হতে পারে, ওই যে যেহেতু ভেনাস হাইপারটেনশন থাকে, কোনো কারণে ব্লিডিং হলে কিন্তু আর্টেরিয়াল ব্লিডিং এর মতো ব্লিডিং হয় এখানে। সো লাইফ থ্রেটেনিং ব্লিডিং হওয়ার একটা চান্স থাকে। আর একটা কি, ওই যে স্কিন কালার চেঞ্জ হয়, সেটা কিন্তু অলমোস্ট পার্মানেন্ট, এবং যখন সেখানে ইসকেমিয়া ডেভেলপ করে তখন কিন্তু ভেনাস আলসার তৈরি হয়। আমি 19-22 বছর পর্যন্ত ভেনাস আলসারে ভুগছেন এরকম পেশেন্টও পেয়েছি। এবং এই মুহূর্তে আমি করোনা পজিটিভ হওয়ার আগের দিনও যে চেম্বারে একজন পেশেন্ট এসেছিলেন, ওনার 11 বছর ধরে ওনার ভেনাস আলসার, এবং সেই যে বিল্ডিং এর দারোয়ান সেখানকার একটা ছেলে, ভার্সিটি পড়ুয়া একটা ছেলে, সে সব প্রণোদিত হয়ে তাকে নিয়ে আসছে এবং তাকে তারা বন্ধুরা মিলে সাহায্য করে অপারেশন করাতে চায়। সো এইগুলো তার খুব কমন কমপ্লিকেশন। আর কারো কারো ক্ষেত্রে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে। যাদের সিভিআই আছে এই পেশেন্ট গুলোর প্রায় সময় সেলুলাইটিস পায়ে ডেভেলপ করে। যাদের আপনার আপনজন আছে দেখবেন যে পায়ে সিভিআই আছে, নিশ্চিত থাকেন যে টুডে অর টুমরো তার সেলুলাইটিস ডেভেলপ করতে পারে, এবং এটা খুব রিকারেন্ট হয়। এখন ওই যে পেছন দিকে আবার বলেছে যে একটু পরে নিয়ে যাব, সেটি কি ট্যালেনজ্যাকটিসিয়া কাকে বলে? এটি বলা সাইজটা যদি আসলে হয় 1 মিলিমিটারের নিচে, তখন আমরা বলি ট্যালেনজ্যাকটিসিয়া। 1 থেকে 3 মিলিমিটার হলে আমরা বলি রেটিকুলার ভেন। আর যদি ভেরিকোজ ভেন, আমি তো জানিয়ে দিয়েছি 3 মিলিমিটার উপরে। এটা একটা রাফলি এগুলো স্ট্যান্ডার্ড যে প্রোটোকল আছে সেখানে। সো আমরা যদি চিন্তা করি যে আমাদের কাছে পেশেন্টরা এই ধরনের পেশেন্ট কি প্রেজেন্ট করে, প্রেজেন্টিং কমপ্লেক্স থাকে যে আমাদের যখন খাতায় লিখি তখন কিন্তু আমরা বুঝি না যে কি লিখবো। আমরা তখন লিখবো টর্সুয়াস ভেইন in legs for dash dash years, leg swelling and leg cramp, skin discoloration for এত। এটা আমরা হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন, যেটাকে চিফ কমপ্লেন বলি, সেখানে আমরা এই 3টা পয়েন্ট লিখতে পারি। যদি 2টো পয়েন্ট বা একটা পয়েন্ট থাকে, একটা পয়েন্ট লিখলেই হবে। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে সাধারণত সে ওকেশনাল লেগ সুইলিং এর একটা হিস্ট্রি দিবে, লেগ ক্র্যাম্পের হিস্ট্রি দিবে। একটা সময় বলবে যে আমার ইনিশিয়ালি চিকন ভেইন ছিল, আস্তে আস্তে সেগুলো মোটা হয়ে গেছে, আস্তে আস্তে স্কিন কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আলসার হয়ে গেছে। এবং একটা সে লং স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে থাকার একটা প্রফেশনের সে হিস্ট্রি দেবে। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এগুলো সে দেয়। হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে সাধারণত তার প্রিভিয়াস অপারেশন বলতে পারে, এবং সেখান থেকে রিকারেন্ট ভেরিকোজ ভেইন বলতে পারে, রেসিডুয়াল ভেরিকোজ ভেইন, এটা খুবই কমন, সব ভেইন হয়তোবা অপারেশন করা যায়নি, তখন সেটি বলতে পারে। ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার পর ভেরিকোসিটি ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি ভেরিকোজ ভেইন। সো এটার একটা হিস্ট্রি সে দিতে পারে। অ্যাবডোমিনাল টিউমার, প্রেগন্যান্সি, হেভি ওয়েট, এই হিস্ট্রিগুলো সে পাস্ট ইলনেসে দিতে পারে। আর পার্সোনাল হিস্ট্রি তো অবশ্যই প্রেগন্যান্সি, ওসিপি, ডিপ ভেইন থ্রম্বোসিস, ওয়েট লিফটিং এক্সারসাইজ যদি তিনি করে থাকেন। ফ্যামিলি হিস্ট্রি, yes, obviously এটা রান ইন ফ্যামিলিজ, কারণ পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। অকুপেশনালি প্রোলাং স্ট্যান্ডিং ইন ওয়ার্ক, হেভি ওয়ার্কস, এগুলো যখন আপনারা খাতায় লিখবেন তখন ইউজুয়ালি লং কেস আসে না, শর্ট কেসই থাকে। তারপর যদি কখনো দিয়ে দেয়, ফিজিক্যাল এক্সামিনেশনে তো আমরা ইন্সপেকশন করব, বোথ লেগ দেখবো, কোন টেরিটরিতে ভেরিকোসিটি আছে সেটা দেখবো, এটা কি রেটিকুলার না ভেরিকোজ ভেইন সেটা আমরা দেখবো। অ্যাবডোমিনাল ভেইন দেখা যাবে কখন, যখন দেখবেন যে তার
ডিপ ভেন থ্রম্বোসিস হয়ে ইনফেরিয়র ভেনা কেভা পর্যন্ত আক্রান্ত, তখন দেখবেন যে তার পেটের ভেন গুলো ফুলে উঠেছে। এটা যেহেতু ভেনাস রিটার্নটা তখন অ্যাবডোমিনের ভেইন হয়ে একদম সুপিরিয়র ভেনা কেভা দিয়ে হার্টে চলে আসে। সো এটা একটা ইম্পর্টেন্ট। সোইলিং, কালার, টেক্সচারটা কেমন, এটা ইম্পর্টেন্ট। আর প্যালপেশনের ক্ষেত্রে আমরা পালসটা দেখে নিব, কারণ এই পেশেন্টটাকে আমরা গ্রাজুয়েটেড কম্প্রেশনে স্টকিং পড়তে বলি। এখন যদি তার পালসের অর্থাৎ যদি তার আর্টেরিয়াল প্যাথোলজি থাকে, তাহলে তো আমি তাকে মোজা পড়তে দিলে তো তার পেইন শুরু হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাকে পালসটা মাস্ট, প্যালপেশনের সময় আমাকে পালস দেখে নিতে হবে। আর দুটো টেস্ট আছে, এই অনেক নামে পাওয়া যায় ভেরিকোজ ভেনের টেস্ট গুলা। আমরা পার্সোনালি ভাস্কুলার সার্জারিতে এটার এগুলোর কোনো রোল নাই, আমরা জীবনে এগুলো পার্সোনালি প্র্যাকটিক্যালি আমরা কখনো করি না, থিওরিটিক্যালি এখনো আমাদের খুব একটা ধরাও হয় না। তারপরেও কেউ কেউ জানতে চান, দুটো টেস্ট একবার একটু জানতেই হয়, একটা টেনলেনবার্গ টেস্ট আর একটা হচ্ছে মডিফাইড পার্থেস টেস্ট। এটা আসলে কিছুই না, এই যে বিভিন্ন জায়গায় মাল্টিপল জায়গায় টর্নিকেটটা অ্যাপ্লাই করে আসলে দেখা হয় কোন কোন লেভেলে আসলে রিফ্লাক্স আছে। এখন ধরেন যে একজনের আহ, আমি গ্রেট স্যাফানাস গ্রেট স্যাফানাস ভেইনটা গিয়ে ডিপ ভেনের যে জায়গায় টার্মিনেট করেছে, সাফানোফেমাল জাংশন, এটাই তো মূল একটা রিফ্লাক্সের জায়গা। এখন রিফ্লাক্সটা কি এখানে হচ্ছে না নিচে হচ্ছে, সেটা বোঝার উপায় কি? আমি যদি রিফ্লাক্সের নিচে একটু একটা টর্নিকোট দিয়ে দেই, গ্রেট সাফানোফেমাল জাংশনটা যেখানে আছে তার নিচে দিয়ে যদি আমি তাকে বলি যে আপনি একটু হালকা মুভ করেন, তাহলে কি হবে? তার মুভ করলে দেখা যাবে যে তার ভেরিকোসিটি গুলো এপিয়ার করছে না। এ থেকে আমরা বুঝি যে রিফ্লাক্সটা উপরে। আর যদি দেখি যে তার ভেরিকোসিটি গুলো এপিয়ার করছে, তারপরে বুঝবো যে তার নিচের লেভেলে কোনো রিফ্লাক্স আছে। এখন হাঁটুর নিচে বাঁধলাম, বাঁধার পরে তাকে বললাম হাঁটেন, তাতে যদি দেখি যে হাঁটুর উপরের ভেন গুলো ফুলে উঠতেছে, তাহলে বুঝতে হবে যে উপরের পারফোরেটর গুলো ইনকম্পিটেন্স আছে, কিংবা সাবক্লিনিক্যাল জাংশন ইনকম্পিটেন্ট আছে। যদি উপরে কিছুই হয় না, নিচে হয়, তখন আমরা বুঝবো যে নিচে কোনো পারফোরেটর আসলে ইনকম্পিটেন্স দেখার জন্য। এখন আধুনিক বিশ্বে আসলে এগুলো কোনো রোল নাই, কারণ ডুপ্লেক্স দেখে আমরা একেবারে ঝকঝকে তকতকে নিজেরাই বলে দিতে পারি যে কোথায় কোথায় রিফ্লাক্স আছে নাই, ক্লিন কাট দেখা যায়, বোঝা যায়। এই টেস্ট গুলোর এই জন্য কোনো ভ্যালিডিটি নাই, বরং ওই যে ডিভিটি এক্সক্লুড করার জন্য যে পার্থেস টেস্ট আছে, যে পেশেন্টকে বেঁধে দিলাম বিভিন্ন লেভেলে, এবার বললাম হাঁটো, এন্ড ডিপ ভেন থ্রম্বোসিস থাকলে তার তো সে সুপারফিশিয়াল ভেইন দিয়ে তার ভেনাস রিটার্ন হয়, ডিপ ভেন বন্ধ, তাহলে ব্লাড যাবে তো সুপারফিশিয়াল দিয়ে দিয়ে। এখন টনিক দিয়ে সেটা বেঁধে দিলাম, পেশেন্ট হাঁটতে গেলে তো তার পেইন শুরু হবে, এই পেইন দেখে বোঝা যাবে তার ডিভিটি আছে কিনা। আরে ভাই, এখন তার এসবের দরকার নাই, এখন ডুপ্লেক্স দিলে উইদিন 30 সেকেন্ডে আমি সাকলেন বলে দিতে পারি যে তার কোথাও ডিপ ভেন থ্রম্বোসিস আছে কিনা, সেটা একুট না ক্রনিক সেটা পর্যন্ত বলে দিতে পারি। দ্যাটস ওয়াই এটা এগুলোর আসলে আর কোনো রোল নাই। তবে পরীক্ষার আমলে আমাদেরকে টেন্ডলেনবার্গ টেস্টটা দেখাতে হয়। এটা খুবই স্মার্ট একটা টেস্ট। পেশেন্টকে শোয়াই দিতে হয়, শোয়াই দেওয়ার পরে পাটা এরকম উঁচু করে স্কুইজ করে দিতে হয়, ব্লাড গুলো যাতে নেমে যায়, ব্যাকফ্লো হয়। ব্যাকফ্লো দিলে ভেইন গুলো তো অটোমেটিক্যালি শ্রিঙ্ক করে যাবে। শ্রিঙ্ক করার পর আমরা যে সাফনো ফেমোরাল যে জাংশনটাকে সেটাকে আইডেন্টিফাই করব, একটা থাম দিয়ে ওই জায়গাটাকে কম্প্রেস করব। কম্প্রেস করা অবস্থায় ওনাকে বলবো যে আপনি এবার দাঁড়িয়ে যান। যদি দাঁড়িয়ে যাই, আমার কম্প্রেশন কিন্তু দেওয়া আছে, দাঁড়ার পরে দেখা গেল যে তার পায়ে কোথাও কোনো ভেরিকোসিটি এপিয়ার করছে না, এটা ইন্ডিকেট করে যে তার সাবক্লিনিক্যাল জাংশনটা ইনকম্পিটেন্ট। আমি চেপে ধরেছি, দ্যাটস ওয়াই ব্লাডটা ব্যাকফ্লো হচ্ছে না, ভেরিকোজ ভেন ডেভেলপ করছে না। এরপরে আমি ওই অবস্থাতে আঙ্গুলটাকে লুজ করে দিব। লুজ করার পরে যদি দেখি যে নিচের দিকে আস্তে 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 ভেনগুলো ফুলে উঠতেছে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, সাফেনোফেমোরাল জাংশনটা ইনকম্পিটেন্ট আছে। কারণ কি, আমরা যে অপারেশন করব বা আমরা লেজার করব, সেটা এই কোন ভালভে ইনকম্পিটেন্ট আছে সেটা দেখেই করব। এটি আসলে থিওরিটিক্যাল, বাস্তবে এটা আমরা করি না। ওই যে বললাম ইনভেস্টিগেশন ডপলার, যেটাকে আপনারা আল্ট্রাসাউন্ড বলেন, সেটাকে আমরা বলি ডুপ্লেক্স। আর ভেনোগ্রাম করা যায়, সিটি ভেনোগ্রাম, কনভেনশনাল ভেনোগ্রামও করা যায়। এটি ডুপ্লেক্স মেশিন, এটি আমার চেম্বারেই আছে, একটা জিইর মেশিন, অলমোস্ট 80 লাখ টাকা দাম। ইভাম কেটেক হসপিটালের কাছে, এই জন্য আমি কৃতজ্ঞ। এই ডুপ্লেক্স মেশিনটা হচ্ছে ভাস্কুলার সার্জনের কাছে একটা স্টেথোস্কোপের মতো। উঠতি বয়সী ছেলেমেয়েরা যেরকম একটা তার বাইক চাই, তার ড্রিম পূরণ করবার জন্য, আমাদের ভাস্কুলার সার্জনদের কাছে এই মেশিনে সেরকম একটা ড্রিম। আমি এই লেকচারের মাধ্যমে আমি ইব্রাহিম কেটাক হসপিটাল অথরিটিকে, বাংলাদেশ ডায়াবেটিক সমিতিকে থ্যাংক জানাই এই মেশিনটি গিফট করবার জন্য। সো ট্রিটমেন্টটা কি, এটি খুবই ইম্পর্টেন্ট যে ইনিশিয়ালি আমরা কনজারভেটিভলি ট্রিটমেন্ট দিই। ভেরিকোজ ভেইন আসি, তার অপারেশন লাগবে, নট নেসেসারি। তাকে আমরা ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট দিই। সেটা আমরা কি দিই? ড্যাফলন
বলেন, স্যাংরিল বলেন, হেমোরিভ বলেন, নরমানাল আর বলেন, পাইলসিস্টপ বলেন, এইরকম বাজারে অনেকগুলো ভেনোটনিক ড্রাগ আছে। রুগীরা বলে স্যার পাইলসের ওষুধ দিয়েছেন কেন, আমার তো ভেরিকোজ ভেন। তো আমরা বলি আপনার পায়ে যেটা রগ ফুলে গেলে ওটাকে বলে ভেরিকোজ ভেন, আর পায়ুপথে ফুলে গেলে সেটাকে আমরা বলি পাইলস। দ্যাটস ওয়াই দুটোর ম্যানেজমেন্টে ড্যাফলন, স্যাংরিল, হেমোরিভ, নরমানালার যেটাই বলি না কেন এগুলোর একটা ভূমিকা আছে। সো দিস ইজ ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে হ্যাঁ, তাকে লম্বা সময় দাঁড়িয়ে থাকার পেশাটা অ্যাভয়েড করতে হবে। তাকে শোয়ার সময় পা গুলো একটু উঁচু রাখতে হবে। আম, এই রিলেটেড একটা ভিডিও আমার আছে ডক্টর সাকলাইন রাসেল নামে ইউটিউব চ্যানেলে, কেউ আগ্রহী হলে দেখে নেবেন। সেখানে হাতে কলমে আমি লাইফস্টাইল মডিফিকেশন গুলো দেখিয়ে দিয়েছি। আরেকটা হলো যে সে যেন ক্রস লেগে না বসে, ওজনটা কন্ট্রোলে রাখে। তার পা ড্রাই হয়ে যাওয়ার ভয় আছে, সে কারণে ময়েশ্চার মেনটেন করতে হবে। আদারওয়াইজ সেখানে ইচিং হবে, সেখানে ইনফেকশন হয়ে সেলুলাইটিস ডেভেলপ করবে। আর ডেফিনিট ট্রিটমেন্ট সত্যিকার অর্থে অল দ্য ট্রিটমেন্টস আর পেলিয়েটিভ ট্রিটমেন্ট। কারণ ভালভে যে ইনসাফিসিয়েন্সি হচ্ছে আমি তো সেটা ট্রিটমেন্ট করতে পারছি না। আমি তো ট্রিটমেন্ট দিচ্ছি শুধুমাত্র varicosity treatment. That's why all the treatments are palliative treatment. ডেফিনিট ট্রিটমেন্ট কিন্তু ভালভিলোপ্লাস্টি, যেটি সারা ওয়ার্ল্ডে এখনো শুরু হয়নি। কোথাও কোথাও ট্রাই করা হয়েছে বাট সাকসেসফুল হয়নি। দ্যাটস ওয়াই আমি সবসময় পেশেন্টদেরকে বলি যে আপনার ভেরিকোজ ভেইন আছে, দিস ইজ ডিজিজ অফ লাইফ। অনেকে বলে আমি আর্মিতে জয়েন করব, আমার একটু অপারেশন করে দেন। অপারেশন করলে কি হয়েছে, আমি তো ভেরিকোসিটি ঠিক করলাম, আপনার ডিপ ভেনের রিফ্লাক্স তো ঠিক করতে পারছি না, আপনি আর্মিতে যেয়েন না। তখন বলে যে না স্যার পরে দেখা যাবে। অনেকে যায়, আর্মিরাও বলে যে হ্যাঁ আপনি করে দেন, বাট বেসিক্যালি আসলে তার এটা কিন্তু ক্রনিক ডিজিজ, কোনো না কোনো একটা সময় তাকে আবারও ভোগাবে। সে কারণেই বলা হয় যে পেশেন্টকে আমি সবসময় একদম খুলে বলি যে আপনার অপারেশনের মাধ্যমে আমি আপনাকে 80 ভাগ ভালো করতে পারবো, বাকি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি 20 ভাগ নিজেকে সুস্থ রাখবেন। দুটো মিলে যদি হয় দেন আমরা অপারেশনের দিকে যাব। এন্ড অপারেশনের ক্ষেত্রে ওপেন সার্জারি, আমাদের জন্ম থেকে আমাদের শিক্ষকরা এই ওপেন সার্জারিটা করে আসছেন, যেটাকে আমরা বলি স্ট্রিপিং। স্ট্রিপিং অফ দ্য গ্রেট স্যাফোনাস, স্যাফোনোফেমোরাল জাংশন যে ভেইনটা আছে ওই জাংশনটাকে লাইগেট করা হয়, পুরো স্যাফোনাস ভেইন বা ভেইনটাকে তুলে ফেলা হয়, এবং যেগুলো ভেরিকোসিটি আছে সেগুলোকে কেটে কেটে বের করে ফেলা হয়। এটা হচ্ছে ওপেন সার্জারি। আর এখন যেটা সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি সেটি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এবং লেজার, কেমিক্যাল গ্লু, অনেক পদ্ধতি আছে। এই প্রত্যেকটা পদ্ধতি এখন বাংলাদেশে আছে, বাংলাদেশের ভাস্কুলার সার্জনরা স্মার্টলি এগুলো করছেন। ফোম স্ক্লেরোথেরাপি, এটি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটাও আমাদের দেশে আমরা প্রতিদিনই এটির পেশেন্টদেরকে দিয়ে থাকি। এটা একটা স্ক্লেরোজিং এজেন্ট দিয়ে করা হয়। এই যে এটি দেখা হচ্ছে, এটি একটা লেজার মেশিন। এই মেশিনটা আমরা জার্মানি থেকে অ্যাভেলেবল করেছি। এটা অলমোস্ট আমাদের বাংলাদেশি টাকায় 48 লাখ টাকা পড়েছে। এই মেশিনটা আমরা ইব্রাহিম কাইডাকে ইউজ করছি লেজার অ্যাবলেশন করবার জন্য। এক্সেলেন্ট ওয়ার্ক, খুব ভালো একটা ইফেক্টিভ মেশিন ভেরিকোজ ভেইনের পেশেন্টদের জন্য। এটা এই মুহূর্তে অলমোস্ট লেটেস্ট মেশিন, যদিও এটি 2 বছর 2.5 বছর হয়ে গেছে কেনার। বিশ্বে আরো আপডেটেড মেশিন চলে আসছে। আমি লাইফস্টাইল মডিফিকেশন গুলো বলেছি। কিপ দ্য লেগ এলিভেটেড অন বেডওয়েজ, অ্যাভয়েড প্রোলং স্ট্যান্ডিং, রেগুলার এক্সারসাইজ, গ্র্যাজুয়েটেড কম্প্রেশন, স্টকিং। এবং টেক হোম মেসেজ কি, আপনার পেশেন্টকে বলে দিতে হবে দিস ইজ ডিজিজ অফ লাইফ, ইউ হ্যাভ টু মেনটেন ইউর লাইফস্টাইল মডিফিকেশন টুগেদার উইথ ডেফিনিট সার্জারি অর লেজার অ্যাবলেশন অর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। এটি হচ্ছে আপনাদের জন্য আমার মেসেজ। সো আমরা যদি ইনে শর্ট আবারও জাস্ট সামারাইজ করে আসি, ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইন হতে হলে তাকে 3টা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে তাকে ডাইলেটেড টর্সো সাবকিউটেনিয়াস ভেইন হতে হবে, মোর দ্যান 3 মিলিমিটার ডাইলেটেশন হতে হবে, এবং এটির মূল প্যাথোলজি হচ্ছে ইনকম্পিটেন্স অফ ভেনাস ভালভ অ্যান্ড অর রিফ্লাক্স। এবং ভেনাস হাইপারটেনশন কিভাবে হয় টাইপ গুলো আমরা জেনেছি, ক্লাসিফিকেশন গুলো আমরা শিখেছি, সিএফ ক্লাসিফিকেশনটা কি জিনিস, এবং প্রিডিসপোজিং ফ্যাক্টর, সাইন সিমটম, কমপ্লিকেশনস আমরা শিখেছি। আমরা এটিকে কিভাবে মানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা লং কেস হিসেবে সাজাবো সেটি আমরা দেখিয়েছি। একই সঙ্গে আমাদের কি কি ইনভেস্টিগেশন এবং এক্সামিনেশন করতে হবে সেগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি। ট্রিটমেন্ট অপশনস গুলো আমরা অলরেডি দেখেছি। আমার মনে হয় যে অনেকটা সংক্ষেপে
ভেরিকোজ ভেনের এটাই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমি সেগুলোর একদিকে উত্তর দিতে চাই, একই সঙ্গে আপনাদের যদি আমাকে কোনো তথ্য দেবার থাকে আমি সেই তথ্যগুলো নিয়ে নিজেকে এনরিচড করতে চাই। সো থ্যাংক ইউ অল। আমি এবার একটু মনোযোগ দিব যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেই বিষয়ে। রেনিসা জান্নাত, থ্যাংক ইউ সো মাচ স্যার, ইট ওয়াজ ভেরি ইনফরমেটিভ এন্ড ইজি, থ্যাংক ইউ সো মাচ। নাইস কোশ্চেন একটা আসছে, sir, when a patient should suspect him or her as a patient of venous insufficiency in early stage, ওই যে বলেছি আমি একদম আর্লি স্টেজে বলতে খুব কমনলি আমাদের কাছে যারা আসে তারা এসে বলে যে ঘুমের মধ্যে হঠাৎ করে দেখি যে আমার পা একদম ক্র্যাম্প হয়ে গেছে, আমি লাফ দিয়ে উড়ে বাবারে মারে করে উঠে বসে গেছি, তারপরে আমার কিছুক্ষণ পরে পাটা ছেড়ে দিয়েছে, সকালবেলার দিকে মাংস অনেক পেইন। এটা একটা আর্লি স্টেজ। সেকেন্ড স্টেজ যদি হয় যে তিনি জার্নি করছেন বা অনেক সময় দাঁড়িয়ে থাকছেন, তার পাটা ফুলে যাচ্ছে। আর একটা হতে পারে এরকম যে তিনি বলতেছেন যে আমার ওজন তো বেশি না, কিছুক্ষণ দাঁড়ালে মনে হয় কি সব ওজন পায়ের দিকে চলে যায়। আর একটা খুব কমন একটা দেখা যায় গ্রামে গঞ্জে, এই নাতিপুতিদেরকে পায়ের উপরে উঠিয়ে দিয়ে বলে যে একটু পাটা পাড়াই দিয়ে, আমার কেমন জানি চাবাচ্ছে, এরকম একটা কামড়াচ্ছে পায়ের মাংসগুলা, তখন তাকে মাসাজ করলে কিংবা যখন ছোট বাচ্চারা তারা পা উপরে উঠে পা দিয়ে চাপতে থাকে তখন কিন্তু দেখা যায় যে তার একটা আরাম ফিল হয়। এটা কিন্তু একদম আর্লি স্টেজে। আর মনে হয় যে আর্লি স্টেজ বলতে এইগুলাকে আমরা আর্লি স্টেজ বলি। আর কারো কারো ক্ষেত্রে সাইন আসতে পারে, যেমন হালকা একটা রেটিকুলার একটা চিকন একটা ভেইন দেখা যাচ্ছে। আমার মনে হয় যে আর্লি স্টেজ বলতে এটা কি বোঝায়। আহ, একজন লিখেছেন যে প্রি ট্রিটমেন্ট অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স ইজ ইট নেসেসারি। অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স স্টাডি করতে আমরা মূলত ইউজ করি যেটি হচ্ছে যে ইসকেমিক লেগ যদি কারো থাকে, তখন আমরা অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স যদি থাকে সেটা আমরা যদি দেখে নেই যে তার আর্টেরিয়াল কোন ইনসাফিসিয়েন্সি আছে কিনা, আর্টেরিয়াল ফ্লো ইম্পেয়ার্ড আছে কিনা, এটি আমাদেরকে হেল্প করে যে আর্টেরিয়াল ফ্লো কোনো ইম্পেয়ার্ড আছে কিনা। হ্যাঁ, আমরা এটা দেখে নিতে পারি। আমরা যদি দেখি যে তার পালস গুলো আমরা ভালো মতো পাচ্ছি না, পায়ের পালস, বিশেষ করে আর্টারি ডরসাল স্পেটিস পোস্টেরিয়র আর্টারি, ইন দ্যাট কেস আমরা অবশ্যই তার এবিপিআই বা ডুপ্লেক্স করে আমরা আর্টেরিয়াল ইনসাফিসিয়েন্সি আছে কিনা দেখে নিব। কারণ আমার ভেরিকোজ ভেইন ট্রিটমেন্টের একটা অংশ হচ্ছে কম্প্রেশন থেরাপি। কম্প্রেশন থেরাপি দিতে হলে আর্টেরিয়াল ফ্লো ঠিক আছে কিনা এটা আমাকে জেনে নিতে হবে। নেক্সট হচ্ছে মাসেল ক্র্যাম্প হলে কি বুঝবো যে ভেনাস ইনসাফিসিয়েন্সি? না, মাসেল ক্র্যাম্প হলেই বুঝবেন না, কারণ আপনি তো জানেন যে মেডিকেল সায়েন্স অনেক ডিজিজের কমন প্রেজেন্টেশন থাকে। মাসেল ক্র্যাম্প অন্যান্য ডিজিজের ক্ষেত্রেও থাকতে পারে, বাট ইন কেস অফ ভেনাস ইনসাফিসিয়েন্সি দিস ইজ ভেরি মাচ কমন। মাসেল ক্র্যাম্পটা এটি খুবই কমনলি আমরা পাই। সে কারণে অন্যান্য ডিজিজ তো আপনাকে মাথায় রাখতে হবে অ্যাজ এ সায়েন্টিস্ট, বাট আপনি যদি এই ডিজিজটার আপনার যদি মাসেল ক্র্যাম্প থাকে, আপনি প্রথমে এক্সক্লুড করে নেবেন যে তার ভেনাস ইনসাফিসিয়েন্সি আছে কিনা, এবং এক্সক্লুড করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ডুপ্লেক্স এক্সামিনেশন। নেক্সট কোশ্চেন হচ্ছে নন ইলাস্টিক নন স্ট্রেস কম্প্রেশন বাই উন্না পেস্ট বুট, ইজ ইট ইফেক্টিভ? আচ্ছা, এটা আমি একটু জাস্ট বলে রাখি, সেটি হলো যে আমাদের কম্প্রেশন যেটি আমরা দেই এটাকে গ্রাজুয়েটেড কম্প্রেশন থেরাপিটার আমাদের মূল উদ্দেশ্য কি থাকে? মূল উদ্দেশ্য হচ্ছে যে মেকানিক্যালি ভেনাস রিটার্নটাকে ইনহ্যান্স করা। এখন আপনি একজনকে বললেন যে আপনার পাটাকে একটু উঁচু করে রেখে ঘুমাবেন, তার মানে কি ভেনাস রিটার্নটা বাড়লো। আপনি বললেন যে অ্যাঙ্কেল জয়েন্টের এক্সটেনশন ফ্লেকশন করবেন, তার মানে কি তার এখানে যে কাপ মাসেলের কন্ট্রাকশনের মাধ্যমে ভেনাস রিটার্নটা আপনি বাড়িয়ে দিলেন। আপনি গ্রাজুয়েটেড কম্প্রেশন স্টকিং যেটি বলছি সেটির কি থাকে, নিচের দিকে প্রেসার থাকে ধরেন 30, উপরের দিকে প্রেসারটা থাকে তার 20। সে যখন হাঁটতে যায় মুভ করে তখন নিচের দিকে প্রেসার বেশি থাকার কারণে কম্প্রেশন থেকে উপর দিকে ভ্যানাস রিটার্নটা বাড়ে। সো যেই কম্প্রেশনে দিই বা যেটাই দেই মূল উদ্দেশ্য হচ্ছে যে তার মেকানিক্যালি ভ্যানাস রিটার্নটাকে ইনহ্যান্স করা। সো সেটা ইনহ্যান্স করার জন্য কেউ যদি বলে যে আমি কিছুই করব না, আমি পায়ে তেল দিয়ে নিজে নিজে এরকম চেপে চেপে উপর দিকে ব্লাডটা পাঠাবো, ইটস ওকে। অর্থাৎ আমরা পেশেন্টদেরকে বলি যে আপনার পাটা হচ্ছে আপনার ব্লাড ব্যাংক, এটি সারাদিনে আপনার ভেনাস এডেমা ডেভেলপ করেছে, আপনাকে এটি রাতের মধ্যে 24 আওয়ার্স এর মধ্যে আবার ব্যাক করে দিতে হবে। সে কারণেই তো আমরা বলি যে ঘরে সারাদিন দাঁড়িয়েছিলেন, ঘরে ফিরে 15 মিনিট আপনি 4-5টা বালিশের উপরে পা রেখে
15 মিনিট বিশ্রাম নেন, আপনার ভেনাসডিনটা ইনহ্যান্স হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার কমপ্লিকেশন গুলো, কষ্টগুলো কমে যাবে। এবং যাদের এরকম লেগ ক্র্যাম্প হয়, যারা ওই যে পা টিপে নেয়, চেপে নেয়, তাদেরকে কিছুই না, বলবেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেয়ালে পাটা ঠেস দিয়ে 15 মিনিট শুয়ে ফেসবুকটা দেখ, ভেনাসিডেন হয়ে যাবে, তার ক্র্যাম্পিং কমে যাবে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আপনি কেন এই কম্প্রেশন থেরাপিটা দিতে যাচ্ছেন। আমি আমি মনে করি যে এই মুহূর্তে আর কোনো কোয়েশ্চেন নাই। যেহেতু আমার শরীর অতটা পারমিট করছে না, আমার কাছে মনে হয় যে আমি এনার্জি লেভেল যথেষ্ট দেখিয়েছি। আবারও সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক এখন পর্যন্ত ভালো রেখেছেন। আহ, কখন কে আসলে অসুস্থতার খাতায় সিলেক্টেড হবেন আমরা জানি না। স্টিল আই এম পজিটিভ, বাট মাই অ্যাটিটিউড ইজ অলসো পজিটিভ। দ্যাটস আমি মনে করি যে আমার কিছু হবে না। এই কিছু হবে না মনে করার পরেও অনেক চিকিৎসকের অনেক কিছু হয়ে যাচ্ছে, কারো কারো সবকিছুই হারাচ্ছেন। বেঁচে থাকার জন্য যতটুকু সুস্থতা দরকার সেটি তিনি হারিয়ে ওপারের পথে পাড়ি দিচ্ছেন। যারা জীবন দিয়েছেন সেই সমস্ত মহান চিকিৎসকের আত্মার মাগফিরাত কামনা করে আবারও সবার কাছে দোয়া যাচ্ছে, এবং ইনশাল্লাহ সুস্থ থাকলে আগামী সপ্তাহে নতুন কোনো টপিকস নিয়ে কথা হবে। আমার ইচ্ছা ডিপ ভেইন থ্রম্বোসিস, এটি সব পেশার সব মানুষের লাগে, এই মুহূর্তে কোভিড এর জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এটি নিয়ে নেক্সট ক্লাস করতে চাই, ডিপ ভেইন থ্রম্বোসিস। সবাই ভালো থাকবেন। যদি কারো মনে হয় যে ক্লাসটা তো দেখি নেই, এখন দেখলাম, একটা আমি কমেন্ট করি, আপনি এক্সেস মেডিকেল স্কুলের এই পেজটিতে, ইউটিউব চ্যানেলটিতে, কিংবা আমাকেও সরাসরি করতে পারেন। আপনার সেই প্রশ্নের উত্তর দিতে নিশ্চয়ই আমার অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, গুড নাইট।